নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো পশ্চিমবঙ্গে 2026 সাল থেকে পিতার বা পৈতৃক সম্পত্তি বা ওয়ারিশ সম্পত্তি বা উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তি, তাতে কি কি পরিবর্তন এসেছে বা কি কি কাগজ আপনার এই 26 সালে দরকার হবে সেই বিষয়ে আলোকপাত করব। উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত বা ওয়ারিশ সম্পত্তি ভাগাভাগি ও বন্টনের যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু একটা বড় সমস্যাদায়ক বা সমস্যার সৃষ্টি করে। এই বিক্রিতে বড় পরিবর্তন আসছে, যেখানে নামজারি বা বিক্রির জন্য বাধ্যতামূলকভাবে আপোষ বন্টননামা বা যে দলিলটি প্রয়োজন হবে। কেন বলছি এটা এখনও পরিবর্তন হয়নি, তবে এই 26 সালে এই আপোষ বন্টনটা বাধ্যতামূলক করা হবে। আপোষ বন্টনটা এই জন্যই বাধ্যতামূলক করা হবে যাতে ঝামেলা বিবাদ এইগুলো না হয় বা কোনো ওয়ারিশ নিজেকে যেন প্রতারিত না মনে করে। এই জন্যই সম্পত্তি কোনো ওয়ারিশের নামে লিখে দেওয়ার আগে বা তার নামে দলিল হওয়ার আগে বা তার নামে রেকর্ড বা মিউটেশন হওয়ার আগে আপোষ বন্টননামা দলিল করে নেওয়া হচ্ছে বা এটাকে বাধ্যতামূলক করা হচ্ছে, যাতে কোনো মানে ওয়ারিশ বা উত্তরাধিকারী তারা নিজেকে প্রতারিত না মনে করে। সম্পত্তি হস্তান্তরের জটিলতা ও পারিবারিক দ্বন্দ্ব কমাতে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। আপনাদেরকে আবার বলছি, এখনও কার্যকর হয়নি, এই 26 সালে এটা কার্যকর হবে। যার মাধ্যমে বন্টননামা ছাড়া জমি বিক্রি বা মিউটেশন করা সম্ভব হবে না। বন্টননামা মানে পার্টিশন ডিড, সেটা আপোষে আপনি বন্টননামা করতে পারেন বা লিখিত বন্টননামা করতে পারেন, তবে মৌখিক বন্টননামা এখানে কিন্তু ধার্য হবে না। 2026 সাল থেকে ওয়ারিশ সম্পত্তি ভাগাভাগির মূল দিকগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে যেগুলো আবশ্যিক মানে একেবারে লাগবেই 26 সাল থেকে, বন্টননামা দলিল অর্থাৎ পার্টিশন ডিড বা সেপারেট ডিড, এটা কিন্তু আপনার লাগবে। ওয়ারিশ বা উত্তরাধিকারী সূত্রে পাওয়া জমি বিক্রি বা নামজারি, বিক্রি মানে বিক্রি করে দিলেন, আর নামজারি বা মিউটেশন নিজের নামে আপনি করবেন তাই ভাবছেন, তাহলে কিন্তু এই বন্টননামা দলিলের প্রয়োজন হবে। আগে কিন্তু এগুলো লাগতো না, বাবার দলিল দিলেই সেগুলো এবং একটা ওয়ারিশ সার্টিফিকেট এবং বাবার ডেথ সার্টিফিকেট দিলেই বাবার জমি সন্তানের নামে হয়ে যেত। কিন্তু এখন যেটা বলা হচ্ছে, আগে আপোষ বন্টননামা দলিল নিয়ে আসুক। এবার এর একটা বিষয় বলতে পারেন, এর ক্ষেত্রে সরকারের রেভিনিউ বাড়বে। যখন আপোষ বন্টননামা দলিল করতে যাবেন সেজন্য সরকারের লাভবান হবে, এটা বলতে পারেন। কিন্তু লাভবানের থেকে আর একটা জিনিস যদি ভাবেন, যে প্রত্যেকের ঝোট ঝামেলা বিবাদ ঝগড়া বা কোনো ওয়ারিশ যারা রয়েছে প্রতারণা শিকার যারা হচ্ছে, তারা কিছুটা হলেও রিলিফ পাবে। তাই বলে যে একেবারে সম্পূর্ণভাবে সমস্ত মানে সমস্যা মিটে যাবে তা নয়, কিছু সমস্যা থেকেই যাবে তা সত্ত্বেও। অবশ্যই সব ওয়ারিশের সম্মতিসূচক একটি আপোষ বন্টননামা। এই যে সমস্ত ওয়ারিশের সম্মতিসূচক একটি আপোষ বন্টননামা, এতে কি হয়, এতে সুবিধা হয় যে কোনো ওয়ারিশ নিজের অধিকারটা পাচ্ছে কিনা তাতে বোঝা যায়। আর প্রত্যেক ওয়ারিশ যদি মনে করে যে আমি আমার সম্পত্তি ত্যাগ করব, অন্য ভাইকে দেব বা অন্য দাদাকে দেব, সেটাও কিন্তু আপোষ বন্টন এটা করে নিতে পারেন, নিজের ভাগটাও দিয়ে দিতে পারেন। সেই জন্যই দলিলটা দরকার, তৈরি করতে হবে দলিলটি। মিউটেশন ফি মকুব। আর একটা জিনিস আসছে, পশ্চিমবঙ্গ সরকার পৈতৃক সম্পত্তির মিউটেশন বা নামজারি ফি সম্পূর্ণ মকুব করেছে এই বিষয়টি। কিন্তু আমাদের কাছে তাও দেখা যায় মোহরির মাধ্যমে গেলে বা কাউরির মাধ্যমে গেলে তাও টাকা নিয়ে নেয় নামজারি বা মিউটেশন করাতে গিয়ে বা রেকর্ড করাতে গিয়ে। এটা কিন্তু সমস্যা আমাদের রয়েই গেছে। কিন্তু যেটা নিয়ম সেটা হলো মিউটেশন প্রক্রিয়া বা মিউটেশনের যে বিষয়টি, সেটা যারা উত্তরাধিকারী বা পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে হবে তাদের মকুব হবে 26 সাল থেকে। জমির মালিকানা
এবং ওয়ারিশ সংক্রান্ত তথ্যের জন্য বাংলার ভূমি ব্যবহার করে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। এটা আপনারা জানেন, বাংলার ভূমি যে পোর্টাল রয়েছে সেটা। দায়ভাগ আইন প্রযোজ্য, আবার বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গে কিন্তু দায়ভাগ আইন প্রযোজ্য হবে ২৬ সাল থেকেই। এটা আগেও ছিল, তবে এটা এবার কড়াকড়ি হবে। পশ্চিমবঙ্গে উত্তরাধিকারীর ক্ষেত্রে মূলত দায়ভাগ আইন প্রযোজ্য, যেখানে পিতার জীবদ্দশায় পুত্রদের সম্পত্তির ওপর জন্মগত অধিকার থাকে না। পিতা যতদিন বেঁচে আছে সেটা পিতার কাছেই থাকবে। পিতার মৃত্যুর আগে চাইলে সেটা উইল করতে পারে পিতা, আর সেটা আপনারা জানেন উইল জিনিসটা কি। সম্পত্তি মানে যতবার খুশি উইল করতে পারে, কিন্তু সর্বশেষ উইলটি কার্যকর হবে। নারীর অধিকার, হিন্দু উত্তরাধিকারী আইন অনুযায়ী পুত্রদের পাশাপাশি স্ত্রী এবং কন্যা সন্তানরাও ওয়ারিশ হিসেবে সমান অধিকার পান। আর আপনারা জানেন যে লেটেস্ট যেটা সুপ্রিম কোর্টের 2005 সালের যে সংশোধনী আইন রয়েছে, সেখানেও বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই তথ্যটি 2026 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার সংবাদের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। আইনগত জটিলতা এড়াতে প্রয়োজনে আপনারা স্থানীয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তর অর্থাৎ BL&LRO অফিস বা আইনজীবীর পরামর্শ নিতে পারবেন। তবে যেটা বললাম, এই বিষয়গুলো কিন্তু আবশ্যিক হচ্ছে। এবার কি কি কাগজ তাহলে দরকার হলো? 1 নম্বর বন্টননামা দলিল। 2 নম্বর যদি আমরা বলি যে আপনি শুধু যদি নামজারি করাতে যান, তাহলে বন্টননামা দলিলের পাশাপাশি ওয়ারিশ সার্টিফিকেটটা এবং বাবার ডেথ সার্টিফিকেটটাও দরকার হবে এক্ষেত্রে। যদি শুধু নামজারি হয়, তাহলে বন্টননামা দলিল তো মানে ধরেন প্রত্যেকের নামে আলাদা আলাদা ভাগ হয়ে গেল, সেটা একটি দলিলে করেন বা 2টি দলিলে করেন, বা আপনাদের যদি আরও বেশি ওয়ারিশ থাকে তাহলে সেই ওয়ারিশ অনুসারে আপনারা এই বিষয়টি করতে পারেন। তবে আপনাদেরকে বলবো, একটি যদি আপনারা বন্টননামা দলিল একটি করেন এবং তাতে যদি প্রত্যেকের ভাগগুলো লিখে দেন এবং সেটা লিখেন, তার পাশাপাশি যে মূল দলিলটি একজনের কাছে থাকবে, যখন প্রয়োজন তখন সবাই নেবে, আর বাকিরা সার্টিফাইড কপি বা নকল দলিল দিয়ে কাজ চালাবে, তাও কিন্তু হবে। সেক্ষেত্রে আপনার খরচাটা কমবে। আর যদি মনে করেন যে না, তখন পরে যদি আসল দলিলটি কেউ দেবে না মনে করছে বা দিব না বলছে, সেক্ষেত্রে আপনাদের সমস্যার সৃষ্টি হতে পারে। তবে বলি সার্টিফাইড কপি দিয়ে কাজ চালানো যায়। তবে যদি মনে করেন তাহলে প্রত্যেকের নিজের আলাদা দলিল করতে পারেন। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটির যে খরচাটা সেটা বেশি লেগে যাবে। আর যদি একসাথে করেন তাহলে খরচাটা একটু কম লাগবে, এই। তাছাড়া আর কিছু নয়। তবে যদি মনে করেন যে সমস্যা একেবারে মানে গোড়াতেই নির্মূল করবেন, তাহলে আলাদা আলাদা বন্টননামা দলিল করাটাই শ্রেয় হবে বা ভালো হবে। তাতে কোনো ঝামেলা থাকবে না বা কোনো কিছু থাকবে না। আর একসাথে করলেও অতটা অসুবিধা হবে না যদি সার্টিফাইড কপিটা নিজের কাছে রাখেন। তবে আপনাকে বললাম যে সবচেয়ে কিন্তু বেটার অপশন আলাদা আলাদা দলিলটা আপনারা করতে পারেন। যাই হোক, 2026 সাল থেকে কিন্তু বন্টননামা দলিলটি একেবারে প্রযোজ্য হচ্ছে। ধন্যবাদ। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে।